ফিলিস্তিনিদের প্রতি বিএনপির সংহতি মিছিল, অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি। বর্বরতায় ইসরায়েল আওয়ামী লীগ এক মন্তব্য সালাউদ্দিনের। তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। গাজায় হামলার সাথে ত্রাণ প্রবেশে বাধা। দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার কন্যা পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। পলাতক 10 নেতার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ। তালিকা করে 1.5-2 বছরের জন্য বিনিয়োগ রোড ম্যাপ তৈরি করছে সরকার, জানালো বিডা। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর দাবি। বাড়তি শুল্ক স্থগিতে 3 মাসের জন্য সুরক্ষা পাবে বাংলাদেশ, বললেন বাণিজ্য উপদেষ্টা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে প্রভাব পড়বে না। আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান। 60 দিনে ফল প্রকাশের চেষ্টা, জানালেন শিক্ষা উপদেষ্টা। চৈত্রের শেষ বিকেলের রাজধানীতে কাল বৈশাখীর হানা। দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এবার যাচ্ছে পুরো খবরে। রাজনীতি নয়, ফিলিস্তিনিদের প্রতি খুলে দিতে হবে মানবতার দ্বার। গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে সংহতি মিছিলে এই আহ্বান জানান বিএনপি নেতারা। বিএনপি নেতারা বলেন, বিশ্ব মোড়লদের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে গণহত্যা চললেও মুসলিম বিশ্ব আজ নীরব। আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে আওয়ামী লীগ ইহুদিদের বর্বরতায় পরোক্ষ সমর্থন দিয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। দর্শক, সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাফা ও গাজাতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে সমাবেশ রেডি করেছে বিএনপি। নির্ধারিত সময়ের অনেক আগেই পল্টনে হাজির হন দলীয় নেতাকর্মীরা। বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। র্যালিতে ইসরায়েলি গণহত্যার নানা প্রতীকী উপস্থাপন ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি সমবেদনা। বিকেল 4টার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় র্যালিটি। কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয় বিএনপির এই কর্মসূচি। এর আগে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ হয়। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। বলেন, সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বিএনপি। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতির জন্য মুসলিম বিশ্বের নীরবতাকে দায়ী করেন কোনো নেতা। বলেন, বিশ্ব রাজনীতির যত জটিল সমীকরণে থাকুক না কেন, মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ভাবতে পারি এক কথায়, আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করছে। মুসলিম বিশ্বের এই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ থেকে পড়বে। নৃশংস 85 কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? তাই আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় এদের বিচার করব, এদের বিচার হবে হয়তো
থাকলে র্যালি থেকে নেতাকর্মীরা ইসরায়েলি পণ্য বয়কটের অঙ্গীকার করেন। বিএনপির এই বিশাল সমাবেশ থেকে দলের নেতাকর্মীরা বললেন, ইসরায়েলে যতদিন গণহত্যা বন্ধ হবে না ততদিন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যাবে বিএনপি। পাশাপাশি দলের নেতারা বলছেন, আগামী দিনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার জন্য মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গাজাতে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন বিএনপির সাধারণ নেতাকর্মীরা। তারা বলছেন, ফিলিস্তিনিদের ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। পূর্ব ঘোষিত র্যালি ও সংহতি সমাবেশে বিএনপির পাশাপাশি অংশ নেন সাধারণ মানুষও। তারা গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বড় শোডাউন করল বিএনপি। দলটির এই কর্মসূচিতে মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে যোগ দেন সাধারণ মানুষও। র্যালিতে অংশ নিতে দুপুরের পর থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসেন দলীয় নেতাকর্মীরা। সবার মুখে মুখে অসহায় ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি বর্বরতার নিন্দা। এ সময় তারা বিশ্ববাসীকে ইসরায়েলি পণ্য বয়কট করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ইসরায়েলের পণ্য বয়কট করলে ওরা কিছু হইলেও তো কিছু আর্থিকভাবে ওরা দুর্বল হয়ে যাবে। এই পণ্য আমাদের এর চাইতে প্রতিবাদ করার আর কোনো ভাষা নাই। শুধু ইসরায়েলের পণ্য বয়কট করলে হবে না, পাশাপাশি যদি আমাদের সম্ভব হয় আমরা সশরীরে ফিলিস্তিনের আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদের সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ। বলেন, মুসলিম বিশ্বের নেতাদের নীরবতার সুযোগেই ইসরায়েল নিরীহ গাজাবাসীর উপর গণহত্যা চালাচ্ছেন। জানান, বিশ্ব নেতারা এক হলে অনেক আগেই বন্ধ করা যেত এই হত্যাকাণ্ড। জাতিসংঘ শুরু করে যদি প্রতিবাদ করা যায়, যদি ঐক্য হতে পারি, তাহলে ইসরায়েল কোন অবস্থাতেই এই ফিলিস্তিনদের উপর আক্রমণ করতে পারে না, অত্যাচার করতে পারে না। সমস্ত মুসলিম বিশ্ব যদি একত্র হয়ে এর প্রতিবাদ করে, ইসরায়েল তাহলে আর কোনো রকমের কোনো অত্যাচার নির্যাতন করার শক্তি সাহস পাবে না। ইহুদির দোসরদের দেখে জব্দ করার জন্য আমাদের অনেক রকম লড়াই করতে হবে। তার সর্বপ্রথম হলো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের একতা চাই। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ফিলিস্তিনিদের পতাকা সহ নানা প্লেকার্ড হাতে দেখা যায়, যেখানে ফুটে উঠেছে গাজাবাসীর বিভৎস স্মৃতির কথা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় আরও 35 জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক ফিলিস্তিনি। এদিকে 6 সপ্তাহ ধরে গাজা ও রাফায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী, আর এতে তীব্র খাদ্য সংকটে পড়েছে গাজার বাসিন্দারা। তবে আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স, এমনটাই জানালো দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর অন্যদিকে গাজায় ইসরায়েলের চলমান আক্রমণ এবং পশ্চিম তীরের নিপীড়ন থেকে ফিলিস্তিনি জনগণকে বাঁচানোর জন্য খুব বেশি সময় বাকি নেই বলে সতর্ক করেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত। জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার মামলায় উবাইদুল কাদের সহ 10 জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশে জারির আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানিয়েছেন, ট্রাইব্যুনালের আইনে আনা হচ্ছে আরও সংশোধনী। আর এ পর্যন্ত 339টি মামলা হয়েছে, যার মধ্যে গ্রেপ্তার হয়েছে 54 জন। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার। 1 মাসের আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয় 1,500 মানুষকে, যার অধিকাংশ শিশু ও শিক্ষার্থী। এসব গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। সংশোধনী আনা হয়েছে আইনেও। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন প্রসিকিউশন টিম। এ সময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু,
মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবেন। জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 339টি মামলা হয়েছে। আসামি 141 জন, যার মধ্যে শেখ হাসিনা সহ 87 পলাতক আর গ্রেপ্তার আছেন 54 জন। বিচার সুষ্ঠুভাবে করার জন্য ট্রাইব্যুনালের আইনের উপর আরও কিছু সংশোধনী আনা হচ্ছে বলেও জানান তিনি। যেই সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলে এটা আইনে পরিণত হবে। সেটার প্রক্রিয়া চলছে, 1 সপ্তাহের মধ্যে আশা করছি হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কাউকে গ্রেপ্তারের জন্য কোনো কর্তৃপক্ষের অনুমোদন লাগে না। জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত, নির্দেশদাতা, পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতাদের বিচার করার জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামোয় বিচার কাজ এগিয়ে নেয়ার কথা জানান প্রসিকিউশন টিম। সেরকম ভাবে আমরা নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। পূর্বাচলের রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার একটি আদালত এই আদেশ দেন। আর এদিকে প্লট জালিয়াতির মামলায় আদালতের সংশ্লিষ্ট বিষয়ে কোনো নির্দেশনা পেলে তা পালন করবে বলে জানায় দুর্নীতি দমন কমিশন। রাজধানীতে সম্পত্তি থাকার পরও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সবথেকে ব্যয়বহুল কূটনৈতিক এলাকায় 10 কাঠা করে প্লট নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানা সহ পরিবারের 6 সদস্য। গেল বছরের 26 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিলে ঘটনাটি বেশ আলোচনার জন্ম দেয়। দুদকের অনুসন্ধানে প্লট জালিয়াতি প্রমাণিত হলে গত 13 জানুয়ারি মামলার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এবার দুদকের মামলার শুনানিতে শেখ হাসিনা ও মেয়ে পুতুল সহ প্লট জালিয়াতির ঘটনায় জড়িত 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেনের আদালত। আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ সহ আরো মোট 16 জন, অর্থাৎ মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছিল। এদিকে বিষয়টি বিচারাধীন থাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম হাতে নেয়ার কথা জানায় দুদক। মামলাটি বিচারাধীন রয়েছে, পরবর্তী যেই বিচারিক কার্যক্রম সংক্রান্তে যা যা প্রয়োজনীয় হবে সেগুলি বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী হবে। রাজুকের নথিতে দেখা যায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং অটিজম ও এর চেয়ারম্যান পরিচয়ে প্লট নেন শেখ হাসিনা, সজীব আহমেদ জয় ও সাইমা ওয়াজেদ, আর জাতির জনক ট্রাস্ট পরিচয়ে রেহানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক পূর্বাচলে প্লট নেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বিদেশি বিনিয়োগ চূড়ান্ত করতে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে তালিকা করে রোডম্যাপ করতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। 4 দিনব্যাপী বিনিয়োগ সামিটের শেষ দিনের সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বিডার বাণিজ্য প্রধান নাহিয়ান সরকার। সংবাদ সম্মেলনে এবারের সামিটে কত বিনিয়োগ এসেছে সেটা বড় নয়, এর মাধ্যমে বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। নাহিয়ান সরকার আরও বলেছেন, দেশে ব্যবসা সম্প্রসারণে বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতার অবসান চেয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা, যাতে করে আমরা এখানেই শেষ না করি, এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে, সেই পাইপলাইন। আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে আমাদের এই ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি। তো ওই ইনভেস্টমেন্ট পাইপলাইন বা বিনিয়োগ পাইপলাইনটা তৈরি করা, সেটা হচ্ছে আমাদের আরেকটি মূল অবজেক্টিভ। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দিবে বাংলাদেশকে। সচিবালয়ে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশটির সাথে সব ধরনের বাণিজ্য ঘাটতি কাটানোর চেষ্টা করবে সরকার। হঠাৎ করে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না, বাণিজ্যিক সক্ষমতা বাড়িয়ে ঘাটতি পূরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তের পর থেকে সপ্তাহ জুড়ে ব্যবসায়িক খাতে জমেছিল উৎকণ্ঠার কালো মেঘ। সংকট কাটাতে ট্রাম্প প্রশাসনে চিঠি পাঠান প্রধান উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রণালয়। একদিন পরই শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করার ঘোষণা আসে ট্রাম্প সরকারের।
67%. এ বিষয়ে সচিবালয় বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র সরকারের আরোপ করা বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তাৎক্ষণিক সুরক্ষা দিবে বাংলাদেশকে। আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি আমি সেটার মধ্যেই নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখি। এদিকে হঠাৎ করে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলো এতে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানালেন উপদেষ্টা বশিরউদ্দিন। I think this is going to create some kind of certainty, আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত মানে যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। 2020 সালের 29 জুন বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা মঙ্গলবার বাতিল করেছে ভারত সরকার। এর সুবিধায় দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে 40 থেকে 50 হাজার টন পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছিল বাংলাদেশের রপ্তানিকারকরা। ইউরোপের বিভিন্ন দেশে কম খরচে পণ্য রপ্তানির সুযোগ তৈরি হয়েছিল এর মাধ্যমে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিরতি নিচ্ছি, আবার স্বাগত। দেখছি নিউজ 24 সংবাদ। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে কেন্দ্র 3000-এরও বেশি। আর প্রথম দিনে রাজধানীর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তিনি বলেছেন, প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নজরদারি চলছে। পরীক্ষা ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 2025 সালের মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী বৃহস্পতিবার শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এবারও শুরু বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে। এবার মোট পরীক্ষার্থী 19 লাখের বেশি। গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায় পরীক্ষা কেন্দ্রগুলোতে। প্রিপারেশন ভালো, প্রশ্ন যেন ফাঁস না হয়। আজকে আমাদের বাংলা প্রথম পরীক্ষা, আজকে থেকে 13 তারিখ পর্যন্ত। আমি সাইড রুমের দায়িত্বে আছি, সব উপস্থিত, একজন অ্যাবসেন্ট নেই। শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের উপস্থিতির আধিক্য চোখে পড়ার মতো। ভয়, উৎকণ্ঠা, উৎসাহের মিছিলে সন্তানদের কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিয়ে শুরু হয় তাদের অপেক্ষার পালা। মাইক লাগাইছে, ওই তারা ভিতরে কিছু শোনা যাচ্ছে না, কোনো ডিসিপ্লিন নাই, কোনো ভলেন্টিয়ার নাই। সমস্যার কোনো শেষ নেই দেশে, এগুলো সবকিছু ধরলে হবে না। এর মধ্যে আমাদেরকে জীবনযাপন চালিয়ে যেতে হবে। একটু ভীতু ছিলাম যে কত যাইতে দেরি হয় কিনা, কিন্তু ইনশাল্লাহ রাস্তাতে চলে আসছে। একটু তো গাড়ির প্রথম দিন তো একটু তো বেশি হবে, একটু তো এটা মেনে নিতেই হবে। যথেষ্ট গাইড করা হয়েছে, বাকিটা এখন ভগবান ভরসা। এদিকে সকাল 11টার দিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে গুজব সৃষ্টি করা থেকে বিরত থাকতে। এমন গুজব পরীক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। পরীক্ষা এমন একটা বিষয়, এটা অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। এবার সারা দেশে 3715টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। নতুন বাংলাদেশে প্রথম ও সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। এই এসএসসি পরীক্ষা ঘিরে নানান উদ্বেগ উৎকণ্ঠা ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। তবে প্রথম পরীক্ষা শেষে স্বস্তি জানাচ্ছেন সবাই। এখনো নেই প্রশ্ন ফাঁসের গুজব কিংবা যানজটের ভোগান্তি। আর বাকি পরীক্ষাগুলো শান্তিপূর্ণ পরিবেশে হবে এমন প্রত্যাশা সবার। এসএসসিকে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়, ফলে এটি ঘিরে একটু বেশি প্রস্তুতি নেন শিক্ষার্থীরা।
গত কয়েক বছর ছিল করোনাকাল ও রাজনৈতিক অস্থিরতার কবলে। দেশের পট পরিবর্তনের পর এবার চিত্র ভিন্ন। নতুন পরিবেশ, নতুন পরিস্থিতি। কেমন হবে এবারের আয়োজন তা নিয়ে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। তবে প্রথম দিনেই কেটে গেছে সেসব। ফার্স্ট পরীক্ষা প্রথম একটু নার্ভাস ফিল হচ্ছে, এইটাই। আর স্বাভাবিক আলহামদুলিল্লাহ দোয়া আছে, প্রিপারেশন আলহামদুলিল্লাহ। সব সিচুয়েশন ঠান্ডা থাকবে এবং আমরা খুব শান্তশিষ্টভাবে পরীক্ষা দিতে পারবো এবং কোনো ঝামেলা আমরা চাইতেছি না। এবার অত যানজট নাই, পরীক্ষায় আসতে পারছে, ভালোভাবে পৌঁছাতে পারছে। ছাত্রদের উচিত সব রাজনৈতিক অঙ্গনটা ছেড়ে শুধু শিক্ষার মধ্যে মনোনিবেশ করা। প্রথম দিনের পরীক্ষা শেষ হয় দুপুর 1টায়। শিক্ষার্থীদের কাছে প্রশ্ন, কেমন হলো পরীক্ষা? সামনের দিনগুলোতে যদি এরকম সুশৃঙ্খলভাবে পরীক্ষা হয়, এটাই সরকারের কাছে চাওয়া থাকবে। পরীক্ষা মোটামুটি বলা যায় যে কোশ্চেনটাইছি যারা পড়ছে, যেরকম আমরা পড়ছি তো সেই লেভেলের পরীক্ষা দিছি, আলহামদুলিল্লাহ প্লাস পাবো। পরীক্ষা মোটামুটি 60টাই অ্যান্সার করতে পারছি, সৃজনশীল আর এমসিকিউ মোটামুটি বোর্ডের সম্মত ভালোই ভালো মানেরই কোশ্চেন এসেছে। এবার কোনো ওই রকম প্রশ্ন ভাষাতে কোনো গুজব নাই, আর এরপরের পরীক্ষাগুলো ইনশাল্লাহ ভাবতেছি ভালোই হবে। এবার পরীক্ষার কারণে সড়কে যানজট সৃষ্টি হয়নি, এখনো মেলেনি প্রশ্ন ফাঁসের অভিযোগ বা এমন কোনো গুজব। শিক্ষার্থী ও অভিভাবকদের আশা, বাকি পরীক্ষাগুলো যেন শৃঙ্খলার সঙ্গেই সম্পন্ন হয়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আর একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। চৈত্রের শেষ বিকেলে হঠাৎ রাজধানী জুড়ে হানা দিয়েছে কালবৈশাখী, সাথে হয়ে গেল এক পশলা শিলাবৃষ্টি। দিনভর প্রখর রোদ শেষে সন্ধ্যার বৃষ্টি যেন জনজীবনে প্রশান্তি এনে দিয়েছে। দেশের 6 বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ায় সারাদিন ধরে তীব্র গরম অনুভূত হয়। বিকেলে হঠাৎই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এদিকে রাজধানী ঢাকা সহ দেশের 11 অঞ্চলে মধ্যরাতের মধ্যে 7 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লালমনিরহাটের পাটগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘর বাড়ি, দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে কলেজ মোড় এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এই ঘটনা ঘটে। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃষ্টি ও প্রবল বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। অপরদিকে ভুট্টা ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুড়িগ্রামে অধ্যাপক জামাল উদ্দিন 2023 সালের 12 এপ্রিল মৃত্যুবরণ করেন। আর চলতি বছর অর্থাৎ 2025 সালের 8 এপ্রিল সেই মৃত অধ্যাপককে দেওয়া হয়েছে অধ্যক্ষ হিসেবে পদায়ন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এই ধরনের ভুলের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। এদিকে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকরা দ্রুত শূন্য পদে অধ্যক্ষ নিয়োগের আর্জি জানিয়েছেন। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে চলতি বছরের 8 এপ্রিল অধ্যাপক জামাল উদ্দিনকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এই কলেজে তার কর্মদিবস ছিল মাত্র 10 দিন। 2023 সালের 12 এপ্রিল তিনি মৃত্যুবরণ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা ক্যাডারের আওতায় 135 জন অধ্যাপককে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়ন করে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা হয়তো ভুলবশত হয়ে গেছে, আমরা খুব দ্রুত অধ্যক্ষ পাবো। সংশ্লিষ্ট কলেজের শিক্ষকগণ নতুন অধ্যক্ষের নিয়োগ নিয়ে অনেক প্রত্যাশা করলেও শিক্ষা মন্ত্রণালয়ের ভুলের কারণে এখন আবারও তাদেরকে করতে হচ্ছে অপেক্ষা। এর দ্রুত সমাধান তারা চান। অতি শীঘ্রই আমাদের কলেজে একজন বিসিএস অধ্যক্ষ স্যার যেন আমাদের কলেজে আসে এবং তার মাধ্যমে আমাদের কলেজের জন্য সকল সমস্যার সমাধান হয়। কলেজের শিক্ষকদের মতো শিক্ষার্থীরাও নতুন অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন। নতুন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়েছে, সেই প্রিন্সিপাল নাকি 2 বছর আগেই মারা গেছে। এখন আমরা চাই যে একটা নতুন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম শওকত আকবর।
এখানে যে অধ্যক্ষ স্যারকে দিছে, এই অধ্যক্ষ স্যার যেহেতু মারা গেছে, পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এখানে যদি অধ্যক্ষ পদায়ন হয়, আমি তাকে দায়িত্ব হস্তান্তর করব এবং আমি আমার স্বপদে ফিরে যাব। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ চলতি বছরের 8 এপ্রিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 135 জন অধ্যাপককে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়ন করেন। তানভীর আহমেদ শান্ত, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।